বিহারের বিধানসভা নির্বাচনে এবার প্রতিষ্ঠিত দুটি দলের, বলা ভালো দুটি জোটের পাশাপাশি প্রশান্ত কিশোরের নতুন একটি দল জন সুরাজ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের দাবি এবার নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। এনডিএর ভেতর যেমন আসন সমঝোতা নিয়ে দড়ি টানাটানি আমরা দেখছি, তেমনি আরজেডি কংগ্রেস মহাগঠবন্ধনের মধ্যেও একই ছবি। এসআইআর পরবর্তী বিহারে কি হতে চলেছে নির্বাচনী সমীকরণ, তা আজ আমরা বোঝার চেষ্টা করব। প্রথম দফা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। এসআইআর নিয়ে শুনানি এখনো সুপ্রিম কোর্টে চলছে এবং মোটের উপর এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সুপ্রিম কোর্টের নজরদারি রয়েছে, কিন্তু মোটের উপর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের উপর ভরসা রাখছে, এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট প্রসূন আচার্য। প্রসূনদা দীর্ঘ সময় বিহারে সাংবাদিকতা করেছেন, বিহারে থেকেছেন, বিহারের রাজনৈতিক দল এবং রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে প্রসূনদা স্বাগত আমাদের আজকের আলোচনা। এবং আমাদের সঙ্গে রয়েছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। প্রসূনদা, আপনার কাছেই বিহারের যে গতি প্রকৃতি দেখে কি মনে হচ্ছে? প্রশান্ত কিশোর যেরকম দাবি করছেন, এবারে নির্বাচন কি ত্রিমুখী হচ্ছে? প্রথম কথা হচ্ছে, প্রশান্ত কিশোরের গোটা এতদিন ধরে যে অ্যাডভাইস দিয়ে লোককে চিফ মিনিস্টার বানানো বা প্রাইম মিনিস্টার বানানো, সেই তার যে প্রতিষ্ঠা, মানে হিন্দিতে কথায় বলে উস্কা উপর দাও লাগলো, মানে প্রতিষ্ঠা একটা চ্যালেঞ্জের সামনে। কারণ প্রশান্ত কিশোর নিজে দল করেছে, সেই দলে যথেষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করেছে। প্রশান্ত কিশোর নিজে প্রেস কনফারেন্স করে বলেছে সে 98 টাকা মানে ট্যাক্স বাদ দিয়ে নিজের টাকা দিয়েছে। এছাড়া আরো তার আইপ্যাক বা অন্যভাবে আরো প্রায় 150 কোটি টাকা অর্থাৎ 250 কোটি টাকা সরকারিভাবে ঘোষণা করছে কোন একটি দল, এই প্রথম বোঝা গেল। প্রশান্ত কিশোর গত সোমবার দিনকে লোকজন নিয়ে গিয়ে রাঘবপুরে দিল্লির সাংবাদিকদের নিয়ে গিয়ে মনে হচ্ছিল যে তেজস্বী বিরুদ্ধে দাঁড়াবে বলে বদ্ধপরিকর এবং রাঘবপুরে দাঁড়াচ্ছে এরকম প্রায় কনফার্ম। সেইখান থেকে বুধবার দিন সে ঘোষণা করে দিলেন আমি দাঁড়াবো না। আসলে যে জিনিসটা হয়েছে, প্রশান্ত কিশোর কার ভোট কাটবে সেটা যেরকম এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, ঠিক সেই রকম ভাবে প্রশান্ত কিশোর যদি এনডিএ আবার ক্ষমতায় চলে আসে এবং সে নীতিশ কুমারই চিফ মিনিস্টার হোক বা সম্রাট চৌধুরী হোক বা অন্য কেউ হোক, আর তেজস্বীরা সেকেন্ড পজিশনে যেরকম ভাবে হোক থেকে যায়, তাহলে কিন্তু প্রশান্ত কিশোরের এই যে রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা বলুন বা মনস্কামনা বলুন বা বিহারকে পরিবর্তন করার জন্য একজন ভালো মানুষের উদয় হয়েছে বলুন, যাই বলুন না কেন, তো সেইটা আগামী 10 বছর 15 বছর পিছিয়ে যাবে। সুতরাং প্রশান্ত কিশোরকে যদি তার রাজনৈতিক ফুটস্টেপ রাখতে হয়, তাহলে এনি কেস এনডিওকে মেজরিটি থেকে কিছু শর্ট হতে হবে, কিছু কম হতে হবে, অথবা তাদের পাওয়ার থেকে চলে যেতে হবে। সেই ভ্যাকুয়াম পজিশনে প্রশান্ত কিশোর নিজের রাজনৈতিক অবস্থানটাকে পাকাপোক্ত করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কার কম হবে? সকলেই জানে যে বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভলি এবার বেশি সিট দিয়েছে এবং গত বছরে বিজেপির যা স্ট্রাইক রেট ছিল প্লাস লোকসভা ইলেকশনে যা রেজাল্ট, তার সাথে ব্রাহ্মণ, ভূমিয়া, রাজপুত এবং আপার কাস্ট বেনিয়া তাদের যে কনসলিডেশন, তার সাথে ভক্তকুল, তার সাথে আরএসএস, বিজেপির সিটের যে কমে যাবে এনডিএ সেই রকম সম্ভাবনা কিন্তু কম। গতবার নীতিশ কুমারের সিট অনেক বেশি লড়েও নীতিশ কুমার অনেক কম সিটে জিতেছিল, বোধহয় 43 না 44টা। সুতরাং প্রশান্ত কিশোরকে এনিওয়ে প্রথম থেকে বলে যাচ্ছে নীতিশ কুমার এবার 10-12টার বেশি জিতবেন। সুতরাং প্রশান্ত কিশোরের যে প্রাথমিক উদ্দেশ্য সেটা হচ্ছে এনডিএ যাতে 123টা আসন বা 122টা আসন কোনোভাবেই না পায়। তো সেইটা করার জন্য প্রশান্ত কিশোর যা যা করার এখন কিন্তু তাকে তাই করতে হবে। উল্টো দিকে আরজেডির কংগ্রেসের যেরকম মানে ভোটার অধিকার যাত্রা করেছিল, যে টেম্পোটা তুলেছিল, ফাইনালি দেখলাম হঠাৎ কিরকম যেন বেলুন থেকে হাওয়া অনেকটাই বেরিয়ে গেল যখন সিট শেয়ারিং এর জায়গায় এলো। কংগ্রেস এই যে দড়ি টানাটানির খেলা, আজকে রাহুল গান্ধী এই শেষ দিন, রাহুল গান্ধী কোথায় গিয়ে এই ঝামেলাটা মেটাবে। আমার মনে আছে 2004 সালে সোনিয়া গান্ধী নিজে রামবিলাস পাসওয়ানের বাড়িতে চলে গেছিলেন, গিয়ে মিটিং করেছিলেন। তখন রামবিলাস পাসওয়ান কিন্তু এনডিএ মন্ত্রী ছিল। আর রাহুল গান্ধী আজকে চলে গেছেন জুবিন গার্গের বাড়িতে আসামে এবং সেখানে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। আমি জানি না কংগ্রেসের ইন্টারনাল ব্যাপারটা, এই আল্লাহ বড়ু বলে একজন, সে আদৌ কতটা বিহার বোঝে আমি জানি না, তার উপর ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা যৌথভাবে এখনো পর্যন্ত ঘোষণাই করে উঠতে পারলো না, জয়েন্টলি দেখাতে পারছে না তাদের ইউনিটি কতটা। অথচ দেখুন অমিত শাহ
যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নন, এই এই যে দলটা চলছে বিজেপি, তার ব্রেন বিহাইন্ড দ্য পার্টি অ্যান্ড RSS ইজ নাও অমিত শাহ। নরেন্দ্র মোদী সকলেই জানেন উপর থেকে চলছে অমিত শাহ। সেই অমিত শাহ 3 দিন ধরে বিহারে পড়ে থাকছে। মানে ফলে যেটা মনে হয়েছিল ইভেনলি পয়েজড গেম, সেটা আমার কোনো কারণে মনে হচ্ছে যেন কয়েক পার্সেন্ট পিছিয়ে গেল। এই প্রাথমিক মনোনয়ন পর্বর আজকে শেষ দিন ছিল, মনোনয়ন জমার দিনে ইন্ডিয়া গঠবন্ধন বা মহাগঠবন্ধন, আজকের পরিস্থিতিটা ঠিক এইখানেই আমার মনে হচ্ছে। প্রসন্দা, আরো একটা বিষয়, অমিত শাহ রয়েছেন বিহারে 3 দিন ধরে, তিনি প্রচার করছেন, তিনি সবকিছুই করছেন। অমিত শাহ একটা বক্তব্য রেখেছেন, সেটা নিয়ে আবার একটু জল্পনা দেখা দিচ্ছে। তিনি বলেছেন কে ইলেকশনের পরে ঠিক করবে। ঠিক, হ্যাঁ, এটার কারণ আমরাও এর আগে একটা আলোচনায় এই ফোর্থ পিলারে বলেছিলাম যে, আমি বলেছিলাম যে মূল টার্গেট কিন্তু বিজেপির চিফ মিনিস্টার করা। আসলে বিজেপি লিডারশিপ বিহারে গত 1 বছর ধরে বলছে, যারা বিহারের নেতৃত্বে আছেন বিজেপি, তারা বলছেন যে সেই মমতার মতো এবার নয়তো নেভার। বিগত 35 বছর ধরে এই ব্যাকওয়ার্ড কাস্টের পলিটিক্স চলেছে। যদিও সম্রাট চৌধুরী ইজ অলসো ব্যাকওয়ার্ড কাস্ট, কৈরি সম্প্রদায় থেকে উঠে এসছে, কিন্তু বিজেপি এই 35 বছর ধরে জুনিয়র পার্টনার হিসেবেই মানে বিরোধী। তারপরে যখন ক্ষমতা এলো নীতিশ কুমার জুনিয়র, ফলে বিজেপি যদি এইবার না পারে চিফ মিনিস্টার করতে তাদের, তাহলে আর কোনোদিনই পারবে না। আগামী 10 বছর পিছিয়ে যাবে। সেই 10 বছর বাদে নরেন্দ্র মোদী 85 বছর পেরিয়ে যাবে, অমিত শাহরও বয়স হয়ে যাবে। সুতরাং বিজেপি এবার যেন তেন প্রকারে তাদের চিফ মিনিস্টার করতেই হবে। সেটা জনতা দল ইউনাইটেডও জানে, সেটা আরজেডিও জানে, যে কারণে আরজেডি লাস্ট মোমেন্ট অব্দি দর কষাকষি করছিল। এবং বিহারের যারা ইনসাইডার, মানে যারা লালু মহলেরও খবর রাখছে, নীতিশেরও ঘনিষ্ঠ মহলে খবর রাখছে, তারা একটা অদ্ভুত কথা বলছে যে যদি এইরকম অবস্থা দেখা দেয় যে নীতিশ কুমার যে কোনো সময় পাল্টি খেতে পারে, ইলেকশনের রেজাল্ট দেখে নিয়ে নীতিশ কুমার পাল্টি খেতে পারে, যে কারণে রামবিলাস পাসওয়ানের ছেলেকে 29টা সিট দিল বিজেপি, যে বিজেপি যদি রামবিলাস পাসওয়ানের ছেলেকে নিয়ে স্ট্রাইক রেটের অনেক কাছাকাছি চলে যায়, তখন তারা অন্য দলকে ভাঙিয়ে নিয়ে সরকার করতে পারবে নীতিশ কুমারকে ছাড়াই। যে কথা আমরা বারবার আলোচনা করছিলাম যে বিজেপি ঠিক করবে কে চিফ মিনিস্টার হবে, আজকে অমিত শাহ তার বক্তব্যে সেটা খুব স্পষ্ট পরিষ্কার করে দিল।